তো তোমরা যারা যুক্ত আছো সবাই একটু জানিও যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ। এইচএস 26 শিক্ষার্থী যারা আছো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের এখন সবারই হচ্ছে এমসিকিউ ক্লাস হচ্ছে, সিকিউ রিভিশন চলতেছে। আমি ওই উপলক্ষে আজকে হচ্ছে আমরা একটু জিনিস দেখবো, বেসিক জিনিসগুলা, বেসিক প্লাস হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচে যে এমসিকিউ গুলো আছে, যেই টপিক গুলা থেকে আসছে সেই এমসিকিউ গুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করবো। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো একটু কষ্ট করে একটু জানাও দেখি সবকিছু ঠিক আছে কিনা। তো যারা যুক্ত হয়েছে সবাই একটু এই প্রশ্নটার উত্তর করতে থাকো, and আমি একটু দেখি, আমি হচ্ছে আমার একটু এটা শেয়ার করে নিই। and যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দিও। ওকে, ওকে। তো তোমরা যারা যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, আর কে কে ক্লাসে যুক্ত আছো সবাই একটু দেখাও। এন্ড ভাইয়া ক্লাস শুরু করেন, অল ক্লিয়ার। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। এন্ড আজকে আবারও বলে রাখছি, যারা হচ্ছে ক্লাসে থাকবা না তাদেরকে আজকে ক্লাসের পরে এন্ড হচ্ছে ইনশাআল্লাহ রিমুভ করে দেওয়া হবে। এন্ড অবশ্যই মনে রাখো, আমি হচ্ছে যতটুকু বলতেছি, যাদের ক্লাসে শেষ পর্যন্ত পাবো তাদেরকে ইনশাআল্লাহ ক্লাসে রাখবো আমার গ্রুপে, আর বাকিদেরকে রিমুভ করে দেবো। তাহলে আমরা মহাকাশ অভিজ্ঞ চ্যাপ্টার দিয়ে শুরু করবো। আমি এখানে তোমাদেরকে জাস্ট বেসিক জিনিসগুলো দেখাবো এবং সূত্রগুলো দেখাবো, পরে আমি ওই টপিকের এমসিকিউ গুলো 25 সালে আসা যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো। তো চলো, আমাদের প্রথমে যে গতি সংক্রান্ত যে সূত্রগুলো আছে বিজ্ঞানী ক্যাপলার দিয়েছে। এই ক্যাপলার কি করছে, গ্রহগুলার যে গ্রহগুলো আছে এই গ্রহগুলার গতির সূত্র দেন। গ্রহগুলোর যে গতিগুলো আছে, গ্রহগুলো কি করে সূর্যকে কেন্দ্র করে সেটা কিভাবে ঘুরতেছে তার জন্য সে কি করছে, একটা গতির সূত্র দিয়েছেন। আমরা সেই সূত্রটা একটু দেখব। দেখো, আমাদের প্রথম সূত্রটা আমরা এটা একটু জানি, সেই সূত্রটার নাম কি, তোমার অনেক সময় প্রশ্নে এমসিকিউ কি আসবে, এই নামগুলো আসবে। কক্ষপথের সূত্রটা কি, কক্ষপথের আমি তোমরা একবার করে রিভিশন দিবে, আমি অবশ্যই স্লাইড গুলো দিয়ে দিব। ওকে, আর যারা ক্লাসে যুক্ত আসো তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিসের রেসপন্স করবা। এন্ড এইটা একবার করে হলো রিডিং পড়ে নিবা, প্রত্যেকটাই একবার করে রিডিং পড়বা এবং ওই জিনিসগুলো মনে রাখবা, কারণ সামনে তোমাদেরকে ওই জিনিসগুলো এমসিকিউ আসবে। দেখো আমাকে কি বলছে, প্রথম সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র কি বলছে, এটা কেপলারের তিনটা সূত্র বলছে। তিনটা সূত্রের মধ্যে কি, প্রথম সূত্র হচ্ছে কেপলারের সূত্র। এন্ড কেপলারের সূত্রে বলা হয়েছে যে প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে হচ্ছে কি একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। ধরো আমার যদি এটা যদি একটা কি হয়ে যায়, সূর্য হয়, এটা যদি আমার সূর্য, আর এটা যদি আমার একটা গ্রহ, চিন্তা করো এই গ্রহ, এই গ্রহটা এই সূর্যকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্রে রেখে সে উপবৃত্তাকার পথে সে ঘুরবে। এটাকে আমার বলা হইতেছে কক্ষপথের সূত্র। এটা হচ্ছে আমার কেপলারের প্রথম সূত্র, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। যারা নতুন করে জয়েন হচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো, এন্ড সবাই ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে নিজের এটাকে শেয়ার করে রাখো। তাহলে চলো, আমি ক্যাপলারের সূত্রটা গেল। হ্যাঁ, এন্ড ক্যাপলারের সূত্র এমসিকিউ আসতে পারে, যেহেতু কি আমাদের কি ওই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিভাবে ঘুরে, সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে
করে, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে করে, এইটুকু আসবে। পরে হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয়টা হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। ক্যাপলারের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ক্ষেত্রফলের সূত্র। আমি ক্যাপলারের প্রথম সূত্র কি বলছি, গ্রহগুলা কি করে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে। এখন ওই যে গ্রহগুলা যে ঘুরতেছে, মনে করে এটা সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে এখানে আমার একটা গ্রহ ছিল, মনে করে এই উপবৃত্তাকার পথে ঘুরে। তাহলে কি বলছে, গ্রহ এবং সূর্য সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দেখো এই যে গ্রহ আর সূর্যটা যে কানেকশন আছে, এই কানেকশনটা সমান সময়ে সে কি করবে, সমান একটা এরিয়া নিবে। এন্ড আজকের ক্লাসে জাস্ট এমসিকিউ সলভ করাবো, তারপরে যদি সম্ভব হয় এমসিকিউ রেকর্ড করে দেবো। হ্যাঁ, এন্ড আজকে হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে তোমাদের এমসিকিউ প্লাস হচ্ছে বেসিক যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো ক্লিয়ার করে দেবো। তাহলে দেখো এই যে গ্রহগুলো আছে, দেখো এইখান থেকে এইটুকুতে যাইতে, মনে করো এই এরিয়াটুকু T1 সময়, টি সময়ে সে কি করছে, এই ক্ষেত্রফল অতিক্রম করতেছে। এই এরিয়াটুকুর একটা ক্ষেত্রফল আছে না, আবার মনে করো আরেকটা সময় গেছে, তাহলে এইখান থেকে যদি টি সময়ে এ পরিমাণ যায়, তাহলে এখন T1 সময়ে সে কি করবে, আরেকটা সমান সময়ে সমান ক্ষেত্রফল যাবে, তাহলে A1 পরিমাণ যাবে। এই দুইটা পরস্পর কি থাকবে, সমান থাকবে। তাহলে সে কি করছে, কেপলার কেপলার দ্বিতীয় সূত্র কি বলছে, যে ক্ষেত্রফলের সূত্র, গ্রহ এবং সূর্য সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। বুঝতে পারছো? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে ই করতেছে তা সে কি করে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এটা তোমার এমসিকিউ এর জন্য আসে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, শীলতার নীতি। ওকে, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন যারা যুক্ত আছো সবাই কি করো, তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্র কি, কেপলার দ্বিতীয় সূত্র বলছে ক্ষেত্রফল সূত্র, যেটা কি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আসো আমরা তৃতীয় সূত্র, এইটা থেকে তোমার ম্যাথ আসবে, এটা থেকে ম্যাথমেটিক্যাল প্লাস হচ্ছে কি এমসিকিউ এন্ড হচ্ছে বেসিক এমসিকিউ টুকু আসে। দেখো তৃতীয় সূত্রটা কি, তৃতীয় সূত্রটা হচ্ছে আবর্তনকালের সূত্র। তৃতীয় সূত্রের নাম হচ্ছে কি আবর্তনকালের সূত্র, অথবা আমরা বলতে পারি কি পর্যায়কালের সূত্র। তো যা যা পড়াচ্ছি এগুলো মনে রাখবে, সবগুলো আমি তোমার এমসিকিউ এ যা যা লাগবে সেইটুকুর জন্য। ওকে, দেখো তাহলে আবর্তনকালের সূত্র, আবর্তনকালের সূত্র আমার কি বলা হয়েছে, দেখো আমার এই যে কি বলছে, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের কি ঘনফলের সমানুপাতিক। মনে করো এটা একটা সূর্য, এই যে সূর্যকে কেন্দ্র করে আমি একটা গ্রহ কি করতেছে, এইখান থেকে ঘুরতেছে এই বরাবর, মনে করো এটা একটা গ্রহ, আর দূরত্বে আছে, এই আর দূরত্বে সেই গ্রহগুলো কি করতেছে, ঘুরতেছে। এখন এই যে ঘোরাটা, মনে করো আমি এই গ্রহটা একবার ঘুরতে তার সময় নিচ্ছে কত টি, এই যে এই দূরত্বটা কি বলছে, গ্রহটার আবর্তনকালের বর্গ, তাহলে এই সূত্র অনুসারে কি টি স্কোয়ার প্রপোর্শনাল, এবং এই যে অর্ধপরাক্ষর এখান থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আর না ধরে আমি এ ধরি, এদের কি ঘনফলের সমানুপাতিক, তাহলে এ ঘনফল। এইটুকু আমাদের বলা হয়েছে কি আপনার, তাহলে এই যে টি সময়ে যখন এই একবার আবর্তন করে, তা এই আবর্তনকালের সময়টার বর্গ হচ্ছে কি আমাদের ঘনফলের সমানুপাতিক। তাহলে এইটুকু একটা যে ক্যাপলারের তৃতীয় সূত্র, ক্যাপলার তৃতীয় সূত্রের নাম কি, সেটা হচ্ছে আবর্তনকালের সূত্র। এখন দেখো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এটা তোমার অনেক সময় দুইটা গ্রহ থাকতে পারে, তিনটা গ্রহ থাকতে পারে, তাহলে আমি এখান থেকে আমি টি স্কোয়ার ইকুয়াল টু একটা ধ্রুবক দিয়ে কে ইন্টু এ কিউব লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি যে টি স্কোয়ার এ কিউব ইকুয়াল টু কত কে, এটা আমার লেখা যায়। এটা আমার একটা গ্রহের জন্য আমি এইটুকু লিখতে পারি, যে আমাদের কি ওইটা আবর্তনকালের বর্গ এবং ওইখান থেকে ওই গ্রহটার দূরত্বের ঘনফলের অনুপাত একটা কি ধ্রুব সংখ্যা। এখন ধরো আমি এখানে, ধরো আমি এটা একটা পৃথিবী ছিল, মনে করো এটা পৃথিবী, এই পৃথিবীটা ঘুরতে তার সময় নিয়েছে কত টি1। আচ্ছা আমি এটা আরেকটা জিনিস বলি, হ্যাঁ মনে করো এটা হচ্ছে সূর্য,
এই সূর্যকে কেন্দ্র করে কি করতেছে, একটা পৃথিবী ঘুরতেছে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আমাদের সান, এটা হচ্ছে আর্থ। এটা ঘুরতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে T1। এই সূর্য থেকে এই গ্রহটার দূরত্ব যদি আমার R1 হয়, তাহলে আমার এইটা ধ্রুবক, তাহলে কি পাবো, একটা অনুপাত ধ্রুব সংখ্যা পাবো না? সেখানে কি পাবো, সেই সমানটা পাবো আমরা কত, যেটা T1 স্কোয়ার বাই কত R1 কিউব ইকুয়াল টু ধ্রুবক। এখন এই সূর্যটাই আমি আরেকটা গ্রহ চিন্তা করতে পারি এখানে, সেই গ্রহটার নাম কি, ধরো মঙ্গল গ্রহ। হ্যাঁ, ধরো এখন তোমাকে আমি মঙ্গল গ্রহে পাঠাইলাম, আর এই মঙ্গল গ্রহটা একবার আবর্তন করতে তার সময় লাগছে কত, সেই সময়টা লাগছে T2। এদের যে দূরত্বটা, সেই দূরত্বটা কত করলাম, R2। তাহলে এখন এটার জন্য আমি কি এদের অনুপাতটা কি আমি একটু ধ্রুব সংখ্যা পাবো না? সেটা কত পাবো দেখো, এটার জন্য আমরা পাবো কত T² কত R2 কিউব ইকুয়াল টু কত কি, এই যে ধ্রুবক দুইটাই সমান, তাহলে আমি এখানে একসাথে লিখতে পারি না? সেটা কি আমি লিখতে পারি যে T1 স্কোয়ার বাই হচ্ছে R1 কিউব ইকুয়াল টু কত T2 স্কোয়ার বাই R2 কিউব ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু কি, এইটার অনুপাতটা সবসময় আমরা কি পাবো, ধ্রুবক পাবো। তা এইটা একটা সূত্র, এটা একটু মনে রাখবা, আর এটা একটু মনে রাখবা। এখন আমরা তিনটা সূত্র বললাম কেপলারের। এইটুকুতে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানিও। ওকে, বুঝছো? এখন আসো এই প্রশ্নটা, আমার এই প্রশ্নটা হচ্ছে কেপলার সূত্র বলছে 25 নাম্বার বরিশাল বোর্ডে আসছে। কি বলছে দেখো, সূর্যটার আবর্তনকাল, দেখো সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কি কক্ষপথের অর্ধপরকের ঘনফলের কি রকম হবে, এটার আনসার বের করতে বলছে। বলো তো এটার আনসারটা কত? ওকে, এখন বলো এটার আনসারটা কি হবে। আচ্ছা রিয়া বলছো, এটা হচ্ছে পরে একটু দেখে নিও। হ্যাঁ রিয়া, এটার আনসারটা কি দেখো, আমি দ্রুত আনসার করবে সবাই, and আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব প্রত্যেকটা জিনিসের এমসিকিউ কভার করে দেওয়ার চেষ্টা করব। দেখো সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আবর্তনকালের বর্গ এর কি কক্ষপথের অর্ধপরাক্ষের কি ঘনফলের সমানুপাতিক। আমরা এটা পড়ছি না, সংজ্ঞাটা কি পড়ছি, এদের সমানুপাতিক। আমি একটু আগে যেটা দেখলাম সেইটুকু, জাস্ট একদম সহজ আনসার। বুঝতে পারছো? এটা আমরা কেন, তারপরটা দেখো কুমিল্লা বোর্ড 25 সালে আসছে, আমি এখন 25 সালের গুলো করছি। ওকে, দেখো সূর্য হতে একটি গ্রহের গড় দূরত্ব যদি আর হয়, তাহলে গ্রহটার পর্যায়কাল হলে কেপলার তৃতীয় সূত্র অনুসারে কোনটা হবে, একটু জানাও দেখি। এটা কুমিল্লা বোর্ডে আসছে, আর কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছে এটা একটু জানিও। ওকে, আর যারা ক্লাস করতেছো তোমরা নিজের আইডিতে শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, এন্ড হচ্ছে তোমাদের বন্ধু যারা আছে তাদেরকেও মেনশন করে। আশা করি তোমরা লস খাবার না, যতক্ষণ ক্লাসে থাকবা ওই টপিক গুলো তোমার ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, যে তুমি ক্লাসে যতক্ষণ থাকবা তোমার লাভ হবে, এবং তুমি যত তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকেও একটু ই করতে পারো। ওকে, দেখো আমরা এই প্রশ্নটার আনসারটা কি হবে, এই প্রশ্নটার আনসার কি আসবে। তাহলে আমরা একটু আগে পড়ছি ক্যাপলার তৃতীয় সূত্র, আমরা পড়ছি না, ক্যাপলার তৃতীয় সূত্র দেখো, এদের কি অর্ধপরকের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমার এখানে আনসার কোনটা আসবে, যেহেতু আমার গ্রহটার কি কি বলছে পর্যায়কাল টি এবং অর্ধপরকের গড় দূরত্ব আর, তাহলে আমি কি T² প্রফেশনাল কত R কিউব, তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এ নাম্বারটা। ওকে, এটার আনসার হচ্ছে এই।
দেখো আমরা পরে পড়বো মহাকর্ষ। আমাদের ক্যাপটারের যে সূত্রগুলো আছে আমি জাস্ট কি বলছি তোমাদের 25 সালের গুলো সলভ করে দিচ্ছি, এন্ড এইচএসসি 24 সালের গুলা, এইচএসসি পরের গুলো তোমরা অটোমেটিকলি একাই করতে পারবা। এইচএসসি 24 থেকে বাকিগুলো তোমরা নিজেরা একাই সলভ করতে পারবা, আমি পরে দেখাই দেব। দেখো এখন আমরা মহাকর্ষ বিকাশ চ্যাপ্টার টপিকটা নিয়ে দেখবো মহাকর্ষ। এন্ড মহাকর্ষ জিনিসটা কি দেখো, এন্ড মহাকর্ষ আসতেছে, হ্যাঁ মহাকর্ষটা কি, তাহলে আমরা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে এটা সংজ্ঞা আসবে। আমাদের ক নম্বর প্রশ্ন আসবে মহাকর্ষ বল কাকে বলে। মহাকর্ষটা হচ্ছে মহাবিশ্বের, দেখো তাহলে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণার মধ্যকার পারস্পরিক আকর্ষণকে কি বলা হয়, মহাকর্ষ বলে। ধরো এখানে এ একটা বস্তু, এখানে বি আরেকটা বস্তু, এদের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটাকে আমার কি বলা হইতেছে, মহাকর্ষ বলা হইতেছে। তাহলে এই যে ধরো আমি এখানে এ একটা বস্তু, এই দুই বস্তু, ধরো এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এই এই মানুষ, এই মানুষ, এদের মধ্যকার যে বলটা হয় সেই বলটাকে আমাদের কি বলা হয়, যে আকর্ষণ বলটা হয় সেটাকে আমাদের বলা হয় মহাকর্ষ। এখান থেকে জাস্ট মনে রাখবা মহাকর্ষটা কি, মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যকার বল। ওকে, তাহলে দেখো পরে আসো, পরেটা হচ্ছে এই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র, এটা তোমরা সবাই জানো। এখান থেকে তোমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র, এটা হচ্ছে কার, নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই সূত্রটা কি বলছে, এই সূত্রটা দিছে দুটি বস্তুর মধ্যে, দুটি বস্তুর মধ্যে, এটা কি দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল। এখন আমি এটা কেমনে করব, দেখো আমি ক্লাসে যতটুকু সময় মনোযোগ দিবা, হ্যাঁ তাহলে কি বলছে, এই সংজ্ঞাটা হচ্ছে ক নাম্বারে আসবে, অনেক সময় তোমার এটা খ নাম্বারে আসে, যে মহাকর্ষীয় বল বা নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কাকে বলে, এটা তুমি একটু লেখা, বা ক নাম্বার প্রশ্ন তোমরা যখন প্রশ্ন সমাধান করছো দেখছো কি বলছে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে এইখানে কিন্তু তোমার বিকর্ষণ নাই, মহাকাশের ক্ষেত্রে এরা কি করে, আকর্ষণ করে, এটা একটু মনে রাখবা। এই আকর্ষণ বলের মান এই বস্তু কণাদ্বয়ের কণাদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, এটা তোমার ক নাম্বারে আসবে বা এমসিকিউ দিয়ে দিতে পারে। তাহলে দেখো আমার মহাকাশে কি বলছে, এখানে আমি একটু দেখাই, যে আমার এখানে বলা হয়েছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণা, মনে করলাম এটা আমার M1 একটা বস্তু কণা, এটা হচ্ছে M2 আরেকটা বস্তু কণা। তাহলে দেখো M1 আর M2, এই যে দুইটা বস্তু কণা আছে একে অপরের মধ্যে কি যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটা কত, F। তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণ বলের মান কত, F। তাহলে এই যে আকর্ষণ বলটা মহাকর্ষীয় সূত্র অনুসারে কি বলছে, এদের আকর্ষণ বলের মান এদের বর্গের গুণফলের সমানুপাতিক, M1 M2। তাহলে এই দুইটার সমানুপাতিক, তাহলে আবার দূরত্ব কি বলছে, বর্গের ব্যস্তানুপাতিক 1/d²। এই যে দুইটাকে যখন আমি সমন্বয় করে লিখবো তখন আমি কি লিখতে পারবো, তাহলে আমি কি লিখতে পারি, F প্রফেশনাল M1 M2 ডিভাইডেড বাই কত, স্কয়ার। এই সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কত, জি। তাহলে এই M1 M2 ডিভাইডেড বাই স্কয়ার, এই জিটাকে আমার বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এটা একটু মনে রাখবা। এইটা হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলের সূত্র। এইটুকু আমাদের গেল, পরে আসো এটা আমার যা সূত্রটা গেল, এখন এখান থেকে আমার অনেক কিছু জানা লাগবে। প্রথমে দেখো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক আমরা একটু আগে কি বললাম, দেখো মহাকর্ষীয় ধ্রুবকটা কি, একক বলের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মনে করো এখানে একটা বস্তু আছে, এটা কিন্তু তোমার মেডিকেলে অনেক সময় প্রশ্নটা দিয়ে দেয়, এটা হচ্ছে মেডিকেলের একটা প্রশ্ন। দেখো এখানে একটা বস্তু আর এখানে আরেকটা বস্তু, এই দুটা বস্তু যদি আমার কি করা হয়, এখানের বস্তুটার বড় 1 কেজি, এই বস্তুটার বড় 1 কেজি,
এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, এদের মধ্যকার যে বলটা হবে সেই বলটাই হচ্ছে কি আমাদের কি মহাকর্ষীয় বল। আমি সূত্র অনুসারে কি F ইকুয়াল টু কত পড়ছি, G ইনটু m1 m2 ডিভাইডেড বাই কত, d স্কয়ার। দেখো আমার সবগুলা যদি 1 হয়ে যায় তাহলে G ইকুয়াল টু কত আসবে, 1 ইনটু 1 1, তাহলে আমরা কত পাবা, F ইকুয়াল টু G, এত বল। তাহলে আমি কি মহাকর্ষীয় বলটা হচ্ছে কি ওই বস্তুটার ভরের সমান। এখন এখানে আসো, এখান থেকে আমার এই যে মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর একটা মান আছে, সেই মানটা কত, 6.67 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাসের কত, মাইনাসের 11 এত। তাহলে আমরা এইটুকু জানি, তাই না, আমরা এই মানটা জানি। এখন এখান থেকে আমরা কি কি চাইতে পারে, প্রথমত একক চাবে, একক। এখন মহাকর্ষীয় ধ্রুবকের এককটা আমরা বের করব। দেখো এটা তোমরা মনে রাখতে পারো বা মুখস্থ করে ফেলতে পারো। আচ্ছা সিকিউর জন্য এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট করবো, হ্যাঁ প্রত্যেকবারই প্রশ্ন আসে, আশা করি এবারও আসবে। হচ্ছে সামিহা ঐশী প্রশ্ন আসতে পারে। দেখো আমরা মহাকর্ষীয় ধ্রুবকের একক বের করবো, আমরা জি ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই কত, ডি স্কয়ার। আমার লাগবে কোনটা, জি, তাহলে আমরা জি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, f ডি স্কয়ার বাই কত, m1 m2। এখন এইটুকু আমরা কি এককটা লাগবে মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে দেখো এফ এই জি এর এককটা লাগবে, বলের একক কি পড়ছো, নিউটন। এই এটা কি দূরত্ব না, দূরত্বের একক হচ্ছে কি মিটার স্কয়ার। এখানে কি বর, দুইটা বরের একক কি কেজি, তাহলে আমি কত লিখবো, 2টা কেজি না, তাহলে কত কেজি স্কয়ার। তাহলে আমি এককটা কি পাবো, এককটা পাবো নিউটন মিটার স্কয়ার পার কত, কেজি স্কয়ার। এইটুকু আমরা পাইতেছি মহাকর্ষীয় ধ্রুবকের একটা একক, এই যে একটা একক। এখন এছাড়া আমরা এসআই এর আরেকটা একক পাবো, এটাও কিন্তু আমার এসআই একক। এখন আমরা আরেকটা একক আছে, সেখানে দেখো জি ইকুয়াল টু এফ সমান আমরা কত লিখতে পারি, এম এ, আমরা কি লিখতে পারি, এম এ ডি স্কয়ার, নিচে কত m1 ইনটু m2। এখন ধরো আমার এখানে কি আছে, এই বলের একক কি, উপরে বলের একক হচ্ছে কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার একক কি মিটার স্কয়ার, নিচে কত আছে কেজি স্কয়ার। তাহলে দেখো একটা কাটাকাটি করলে তুমি এইটুকু পাচ্ছ। তাহলে এখন আমরা এখান থেকে কি পাবো, এইটুকু পাবো না, তাহলে আমি এখানে এককটা আরেকটা একক পাইতেছি। তাহলে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে জি ইকুয়াল টু, দেখো আমরা এম এ ডি স্কয়ার বাই m1 m2। দেখো আমরা বলের একক কি কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার একক কি মিটার স্কয়ার। এই যে দুইটা কেজি, কেজির একক কি, দেখো এই দুইটার একক কি, তাহলে কি আসবে কেজি স্কয়ার। এখন যদি আমি কাটাকাটি করি বা গুণ করি, দেখো আমি কত পাবো, সেটা হচ্ছে কত আসবে, একটা দুইটা, তাহলে আমি একটা কেজি, এখান থেকে একটা কেজি থাকবে না, তাহলে একটা থাকলে কি উপরে গেলে কি ইনভার্স হয়ে যাবে, কেজি ইনভার্স, একটা দুই তিনটা, তাহলে এম কিউব, এইটা কি সেকেন্ড, তাহলে আমি কত পাবো সেকেন্ড ইনভার্স। এটা আমরা একক, এটা আমরা কি একদম পিওর এসআই একক, এটা হচ্ছে আমার কত এসআই একক, বুঝছো। এখন আসো আমার এটার মাত্রাটা চাইতে পারে, অনেক সময় মাত্রা, এই মাত্রাটা চাবে, তাহলে আমি এইখান থেকে আমি মাত্রাটা বের করে ফেলতে পারবো। দেখো এই বরের মাত্রাটা কি, আচ্ছা জি, এর বরের মাত্রাটা হচ্ছে এম ইনভার্স, আর এইটা হচ্ছে কি স্বর্ণের মাত্রা কি এল, তাহলে আমি কত এল কিউব। এটা হচ্ছে কি সময়ের মাত্রা কত টি, এই যে টি স্কয়ার। এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা কি পাইতেছি, মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল টু 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার। এটা মনে রাখবে, বুঝছো, এটা অনেক সময় এমসিকিউ এ আসে। তাহলে এটাকে আমার আরেকটা জিনিস বলা হয় সার্বজনীন ধ্রুবক, এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। ওকে চলো, আমার এখানে যতটুকু বেসিক দরকার ছিল আমি এটুকু তোমাকে দেখাই ফেলছি। এখন আমরা এটার এমসিকিউ গুলো সলভ করবো, এটা আমি আগে ক্লাসে ছিল। দেখো মাত্রা এবং একক, দেখো এই প্রশ্নটা কোথায় আসছে, ঢাকা বোর্ড 25 সালে আসছে। দেখি তোমরা আনসার করে ফেলো, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটা।
ওকে, আমি যা যা বলছি সবগুলো লিখে দিচ্ছি, এখন জাস্ট আনসার করবা। ওকে, রুকিয়া সুলতানা বলছো কি? এসআই একক পদ্ধতি মহাকাশ ধ্রুবক। দেখি তোমরা সবাই আনসার করবে, একটা নাম্বার লিখে আনসার করে। হ্যাঁ, এখানে দেখো নাম্বার আছে, প্রশ্ন নাম্বারটা লিখে আনসার করে। যাচ্ছে একটু জানাও দেখি। জান্নাতুল বর্ষা, সাউন্ড শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে কিনা? আজকে কঠিন না, দেখা সহজ জিনিস না। এই বেটা, দ্রুত আনসার করো। হ্যাঁ, এখন শোনা যায়? তুই 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 পড় বেটা। দেখো, আমরা মহাকাশের ধ্রুবকের মাত্রা একটু আগে দেখাইলাম না তোমাদেরকে? মাত্রাটা কি? এই দেখো, এই যে মাত্রাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2। এখন এই প্রশ্নটা তোমরা দেখি আনসার করো। এই আসো, কতজন ক্লাসে আছো একটু জানাও তো দেখি, বেশি না থাকলে আমি ক্লাস অফ করে দেবো। জি, শোনা যাচ্ছে। তাহলে আমি মহাকাশের দুর্ভোগের মাত্রাটা কত? আমি এককটা যদি মনে রাখতে পারি, মাত্রা অটোমেটিকলি এসআই এককটা যদি মনে রাখতে পারি, কি পড়ছি? সেটা পড়ছি আমি কত? কেজি ইনভার্স মিটার কিউব পার কত সেকেন্ড ইনভার্স। তাহলে কে, সরি, আর এখানে হচ্ছে পার সেকেন্ড। কেজির মাত্রাটা কত? এম ইনভার্স, এটার মাত্রা কত? এল কিউব, এটার মাত্রা কত? ইনভার্স 2। তাহলে দেখো এটা কোথায় আছে? এটা আমার আছে ইয়ে হচ্ছে এই যে এ নাম্বার অপশনে আছে। ওকে, 4-এর এ নাম্বারটা। দেখো, যত বেশি নিজে হাতে হাতে প্র্যাকটিস করবা জিনিসগুলো তোমার তত বেশি মনে থাকবে। এই আমার কথা বেশি না, নিজের পড়া পরিণত। ওকে, দেখো এই প্রশ্নটা, এটা আমার হচ্ছে কোথায় কোথায় আসছে। দেখো, যশোর বোর্ড 2025 সাল। এখানে আমার 15 নম্বর 14 নম্বর প্রশ্ন, তোমরা একটু আনসার করবা।
এবং জানাবা এখানে সঠিক উত্তরটা কোনটা। এখানে আমার উদ্দীপকের নিচে দুটি প্রশ্নের উত্তর করতে বলছে। দেখো, এই যে 1 কেজি বড় বস্তু, এই যে আরেক কেজি বড় বস্তু, এটা 1 মিটার দূরে অবস্থান করতেছে। এখন বলা হয়েছে যে এখানে আমার বলা হয়েছে যে এই M1 এবং M2 বলের বস্তুকণাদের উপর ক্রিয়াশীল বলটি কি হবে, কি ধরনের বল নির্দেশ করবে। এখন একটু তোমরা কমেন্টে জানাও দেখি, নাম্বার লেখা বইলো, হ্যাঁ যারা আছো সবাই নাম্বার লিখে কমেন্ট করো। ভাইয়া লেখাগুলো আর একটু বড় করেন, এই ছোট ছোট লিখতে অভ্যস্ত তো। আচ্ছা, এই লেখাটা বুঝতেছো না? দেখো 14 নম্বর কি বলছে, খ বলছে। দেখো আমার 14 নম্বর প্রশ্ন বলা আছে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, কি বলছে যে M1 M2, এই যে এখানে আমরা একটা M1 বস্তু, এটা M2 বস্তু, যখন যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল হয় সেটাকে আমার কি বলা হয়, হচ্ছে আমার মহাকর্ষ বল বলা হয়। তাহলে আমার এই যে মহাকর্ষ এবং এই অভিকর্ষ, অভিকর্ষ হইতে গেলে কি লাগবে, একটা পৃথিবী হওয়া লাগবে। যেহেতু আমরা এই বস্তুর মধ্যে কোনোটা পৃথিবী নাই, তাহলে এটা আমার ভুল। তাহলে আমার পরেরটা কি, 3 নাম্বারটা হচ্ছে অভিকর্ষ আকর্ষণ ধর্মী, যে কোনো বস্তু কোন মধ্যে কি করে, এদের আকর্ষণ বল থাকে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে এই যে বি নাম্বারটা, 14 বি। অনেকে আনসার করছো খ, 14 খ হচ্ছে যারা আনসার করছো। ওকে, তারপরে প্রশ্ন দেখো, উদ্দীপকের বস্তুকণাদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত। একটু আগে আমরা বললাম না যে এই একটা বস্তু, এই যে আরেকটা বস্তু, দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব আছে, সেই দূরত্বটা কত, এটা হচ্ছে M1 কত কেজি বলছে, 1 কেজি। এখানে আরেকটা বস্তু বলছে M2, কে জানি বুঝো নাই, তাহলে এটা মনে রাখবা 1 কেজি। এবং এদের মধ্যকার দূরত্ব যদি কত হয়, 1 কেজি হয়, সরি 1 মিটার হয়, তাদের মধ্যকার 1 মিটার হলে তাহলে আকর্ষণ বলটা মহাকর্ষ বলের সমান। আমরা এটা পড়ছিলাম না, F ইকুয়াল টু কত, জি এর সমান। তাহলে এটা যদি F এর সমান হয়, তাহলে আমি F সমান কত পড়ছি, আমরা 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 হচ্ছে আমরা কত নিউটন। এককটা কি পড়ছি, জি এর হচ্ছে মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার। ওকে, তাহলে দেখো আমার এইটা হবে তার আনসার। কারো যদি কোনো প্রশ্ন থাকে দেখো, তাহলে F ইকুয়াল টু কত পড়ছি, G ইনটু M1 M2 ডিভাইডেড বাই কত টি স্কয়ার। জির মান কত, জির মান জানি না, আমরা জিটা রাখলাম। এই যে M1 কত 1, এটার মান 1, নিচে কত 1 স্কয়ার, তাহলে আমি এইটুকু কত 1 ই পাবা। তাহলে F ইকুয়াল টু কত, জি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কি, দুটো বস্তুর মধ্যকার 1 কেজি থাকলে তারা যা যা থাকবে সেটা হবে আনসার হবে, জাস্ট শেষ। দেখো আমরা পরের টপিক, এখন আসো আমরা অবিকাশ্য ত্বরণ। অবিকাশ্য ত্বরণ কি দ্বারা প্রকাশ করে, জি দ্বারা প্রকাশ করে। ওকে, দেখো তোমাদের কি সবারই শোনা যায় না? দেখো আমরা অবিকাশ্য জিনিসটা কি করছি, অবিকাশ্য সংজ্ঞাটা এটা তোমার ক নাম্বারে আসবে, সংজ্ঞাটা আসবে ক নাম্বারে। ওকে, দেখো অবিকাশ্যটা কি, অবিকাশ্য বলের প্রভাবে, ও সরি আমরা অবিকাশ্যটা
আমার এখানে একটা জিনিস বাকি আছে, হ্যাঁ, এটা হচ্ছে অবিকর্ষ বল। এখানে অবিকর্ষ বল দেখো, প্রথমে আসবে আমার অবিকর্ষ বল, অবিকর্ষ বল। এখন অবিকর্ষ বল জিনিসটাকে আমি সংজ্ঞাটা লিখতে ভুলে গেছি, তোমরা একটু সংজ্ঞাটা লিখে নিও, হ্যাঁ। আমি জাস্ট মনে করাই দিচ্ছি যে একটা বস্তু, এবং এখানে মনে করো একটা বস্তু আছে, এবং এখানে আরেকটা পৃথিবী আছে, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী এই বস্তুটা আর এই পৃথিবীর মধ্যকার যে আকর্ষণ বলটা হবে, এই যে পৃথিবী, এটা ধরো একটা বস্তু, M1 বড় একটা বস্তু। এই বস্তু এবং এই পৃথিবীর মধ্যকার যে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের কি অবিকর্ষ বল। অবিকর্ষ বল, বুঝতে পারছো? দেখো তুমি যখন একটা লাফ দাও, লাফ দিয়ে যখন পড়ে যাও, তুমি যখন লাফ দাও একটা পৃথিবীর উপর থেকে, তুমি কোথাও থেকে লাফ দিলে তুমি নিচের দিকে যাও না, কেন যাও? কারণ সে কি করে, অবিকর্ষ কি করে, একটা বলের টান দেয়। এখানে অবিকর্ষ বল, কারণ কি এই পৃথিবী একটা আকর্ষণ করতেছে, এটা মনে রাখবা। তারপর আসো আমার অবিকর্ষ ত্বরণ, এটা তোমার সঙ্গে আসবে অবিকর্ষ ত্বরণ। অবিকর্ষ ত্বরণকে প্রকাশ করা কি দ্বারা, জি দ্বারা। ওকে, দেখো অবিকর্ষ ত্বরণ। অবিকর্ষ ত্বরণ কি, অবিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্ত হয়ে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অবিকর্ষ ত্বরণ বলে। অবিকর্ষ ত্বরণকে প্রকাশ করায় কি দ্বারা, এটা হলে জি দ্বারা প্রকাশ করে। তাহলে আমি কিরকম, মনে করো এটা একটা বস্তু পৃথিবী, এটা হচ্ছে আমার একটা পৃথিবী, যার পৃথিবীর ভরটা কত, ক্যাপিটাল এম। এখন এই পৃথিবীর কেন্দ্র থেকে এখানে একটা বস্তু আছে, মনে করো সেই বস্তুটা কত, সেই বস্তুটার বড় হচ্ছে এম। এই বস্তুটা যেই বলে পৃথিবীর দিকে আকর্ষণ করে বা একটা সমান বলে পড়ে, সেই ত্বরণটা হচ্ছে কত, অবিকর্ষ ত্বরণ। সেই জিটা আমরা কত সেটা বের করবো। এখন এই বস্তু আর এদের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে, মহাকর্ষ বল, এফ জি ইকুয়াল টু কত পড়ছো, জি ইন্টু M1 ইন্টু ক্যাপিটাল এম। নিচে কত, এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব কত, ডি। তাহলে আমি কি মহাকর্ষ বলের দূরত্ব কি পড়ছো, ডি স্কয়ার। আবার এই বস্তুটা যে নিচের দিকে পড়তেছে তার একটা ওজন আছে, সেই ওজনটা এই ওজনের জন্যই তো পড়ে। তাহলে সে হচ্ছে এফ ইকুয়াল টু এম জি। এই দুইটা কি পরস্পর সমান, যেহেতু সমান আমি এখান থেকে কি লিখতে পারি, সেটা হচ্ছে এম জি ইকুয়াল টু কত, জি ইন্টু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত, ডি স্কয়ার। এম এম কাটা, তাহলে তুমি কি পাইতেছ, জি ইকুয়াল টু জি এম এম কত, ডি স্কয়ার। এটা হচ্ছে আমার এই পৃথিবীর একদম কেন্দ্র থেকে এই দূরত্বে কোনো বস্তু অবিকর্ষ ত্বরণ। এখন এই বস্তুটা আমার পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসলাম, মনে করো এই বস্তুটা এখানে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর কেন্দ্র থেকে এখানে এই বস্তুটা এখানে চলে আসছে, এখানে আসছে এম বরের বস্তুটা, কিন্তু পৃথিবীর বরটা কত, ক্যাপিটাল এম। এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আসবে, তো পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এখন এই পৃষ্ঠে আমার একটা অবিকর্ষ ত্বরণ আছে, সেই অবিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে আমাদের জি ইকুয়াল টু, তাহলে আমাদের জি এম ডিভাইডেড বাই কত আসবে, আর স্কয়ার। এটা তুমি পাবা। তাহলে দেখো অবিকর্ষ ত্বরণ কত, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে জিটা মহাকর্ষ ধ্রুবক, আর এমটা হচ্ছে কি আমাদের, এম হচ্ছে পৃথিবীর বর, আর হচ্ছে কি পৃথিবীর, তোমরা একটু কমেন্টে জানাও তো পৃথিবীর বর আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধটা কত, পৃথিবীর ব্যাসার্ধ। এই দুইটার মান তোমরা কমেন্টে জানাও। এইটুকু দেখতে পারলাম আমরা, বুঝছো? এটা হচ্ছে অবিকর্ষ ত্বরণ। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অবিকর্ষ ত্বরণের সূত্র। একটা ক্লাস নেব, এক ক্লাসে যথেষ্ট যতটুকু সম্ভব এমসিকিউ কভার করে দেব, আর হচ্ছে 25 সালে এমসিকিউ সলভ করে দেবো। তারপরে তোমরা বাকিগুলা বাসায় প্র্যাকটিস করবো, সমস্যা হলে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। ওকে, তো আমরা এইটুকু আশা করি বুঝছো। সবাই একটু দেখো, দেখা রেখো এবং পারলে নোট করে নিও, মনে রাখবা। আমি জাস্ট তোমাদেরকে মনে করাই দিচ্ছি। দেখো
এখন আমরা অভিকার্য ত্বরণের পরিবর্তন দেখো, অভিকার্য ত্বরণের সূত্র কি পড়ছো? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। আমরা এটা জানি। তাহলে দেখো, জি হচ্ছে কি মহাকাশীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর বল, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমার এখান থেকে দেখো তো, আমার এগুলো তো ধ্রুবক, অভিকার্য ত্বরণ এটাও ধ্রুবক। আমি যদি পৃথিবীর ব্যাসার্ধের সাথে একটু তুলনা করি, জি প্রপোর্শনাল 1 বাই কত আর স্কয়ার না? এখন যেটা হচ্ছে অভিকার্য ত্বরণটা পৃথিবীর অবস্থানের সাথে সাথে কি হবে? পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয় দেখো, এখন আমরা অভিকার্য ত্বরণ ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 1 ঘন্টা লাগবে। যে কয়টা টপিক আছে শেষ করার পরে শেষ করব। আদিপ অবি, আর যারা ক্লাসে আছো শেয়ার করে দিও নিজের আইডিতে। তাহলে দেখো আমরা কি করতেছি এখানে, তার মানে কি জি এর মানটা যদি আমি এই আর এর মানটা, জি কার উপর ডিপেন্ড করতেছে? এই পৃথিবীর ব্যাসার্ধের উপর। যদি আমার ব্যাসার্ধর মানটা বাড়ে তাহলে অভিকার্য ত্বরণের মানটা কি হবে? কমে যাবে। আবার যদি ব্যাসার্ধর মান কমে অভিকার্য ত্বরণের মান কি হবে? বাড়বে। এখন তুমি জানোটা কিরকম, পৃথিবীটা কি আকৃতির? পৃথিবীটা এই রকম গোল আকৃতির, এই আকৃতির, তাই না? এই যে ই আছে না, আলু আছে না, গুলালু, এই গুলালুর মতো বা আপেল জুস চিন্তা করার মতো এইটার এরিয়া আছে। এটা যদি আমি ভাগ করি এইভাবে, এইভাবে ভাগ করি, দেখো আমার এই পাশের যে এরিয়াটা, এই এরিয়াটুকু এটাকে আমার বলা হয় মেরু অঞ্চল, এই এরিয়াটুকু বলা হয় মেরু অঞ্চল। আর এই যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু এটাকে আমার বলা হয় বিষুবীয় অঞ্চল। এটা আমার মেরু অঞ্চল, বুঝছো? এইটাকে আমি বলি মেরু। দেখো দেখো আমার দেখো তাহলে আমার এইটুকুর ব্যাসার্ধটা কত? এই যে এইটুকু আমার কি মেরু অঞ্চল। তাহলে আমার এটাকে বলা হয় কি মেরু অঞ্চল। দেখো এটাকে আমাদের বলা হয় মেরু। এখন এটাও তো মেরু, আর এই অঞ্চলটাকে আমাদের বলা হয় বিষুবী অঞ্চল। অঞ্চল তাহলে দেখো এটা আমার মেরু অঞ্চল, আর এটাকে আমাদের কি বলা হয়? বিষুবী অঞ্চল। দেখো আমার এইটুকু যদি হয়, এখন এই অঞ্চলে আমার কি দেখতে কি বড়টা, ব্যাসার্ধটা বড় না, আর এই অঞ্চলে ব্যাসার্ধটা কম। যেহেতু এই অঞ্চলে ব্যাসার্ধটা বেশি, তার মানে এই অঞ্চলে কি ত্বরণের মানটা কি হবে? ত্বরণের মান কম। আর এই অঞ্চলে ব্যাসার্ধটা কম, এটা ব্যাসার্ধটা কম, এই বেশি, তাহলে কি ত্বরণের মানটা কি হবে? বেশি হবে। ওকে, তো এখানে দেখো এইখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, কেন লিখছি? যা যা এমসি করে বিষুবীয় অঞ্চলে অভিকার্য ত্বরণ কম, কেন? কারণ আমার কি ব্যাসার্ধটা বেশি, এর মানটা কত? 9.87 ইন্টু এত। তারপরে বলছি মেরু অঞ্চলে অভিকার্য ত্বরণ বেশি, কেন? কারণ হচ্ছে ব্যাসার্ধটা কি কম, এর মান কত? এত। ক্লিয়ার? আশা করি জিনিসটা মাথায় রাখতে পারবা। ওকে, এইটুকু আমাদের গেল। এখন পরে আসো, পরে আমার এর কিছু ব্যবহার, অভিকার্য ত্বরণের কিছু ব্যবহার, আমরা 3টা ব্যবহার দেখব। আমরা এই সূত্রটা একটা অভিকার্য ত্বরণ, এর জন্য কি কি সূত্রগুলো আছে সেগুলা। মনে করো এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার আর, এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। আমি এখান থেকে একটা বস্তু কোথায় নিয়ে গেলাম? একদম এই উচ্চতায় নিয়ে গেছি। কত উচ্চতায়? এই উচ্চতায়। মনে করো এখন বললো এই উচ্চতায় অভিকার্য ত্বরণটা কত, সেটা আমার একটু বের করে দেখাও। আর আমি কি অভিকার্য ত্বরণের সূত্র কি পড়ছি? আমরা আমরা অভিকার্য ত্বরণের সূত্র পড়ছি জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এখন যেহেতু আমরা উচ্চতাটা হয়ে গেছে কত? এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে সেই ক্ষেত্রে আমার কি এই উচ্চতার অভিকার্য ত্বরণ কত আসবে? এই উচ্চতার অভিকার্য ত্বরণ জি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? জি এম ডিভাইডেড বাই এই উচ্চতা, তাহলে কত? আর প্লাস এর এইচ কত আসবে? হোল স্কয়ার। বুঝছো? এই সূত্রগুলো লেখো। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে আমি এইটুকু যাচ্ছে, তাহলে যত উপরে যাচ্ছে
এখান থেকে অভিকাশ্য ত্বরণের মান তত কি হয়ে থাকে, কমতে থাকে। এটা কেমনে আসে আমি একটু বুঝাচ্ছি, দেখো। ওকে, আমার এইটুকু গেল। এখন আমরা তো এইটা পাইলাম, এটা একটা সূত্র, এই যে আমি 1 নম্বর সূত্রটা গেল। পরে আরেকটা সূত্র, এখন আমি কি করি, আমি এখানে অভিকাশ্য ত্বরণটা জানি, আমি ভূপৃষ্ঠের অভিকাশ্য ত্বরণ জানি। এখন আমি কি করব, ওই ভূপৃষ্ঠের অভিকাশ্য ত্বরণ এবং ওই উচ্চতা অভিকাশ্য ত্বরণ এদের মধ্যকার একটা সম্পর্ক আনবো। আর যখন সম্পর্ক আনতে চাই, আমি এই দুইটাকে যদি ভাগ করে দিই, তাহলে এটা ধর আমি 1 নাম্বার, এটা ধর আমি 2 নাম্বার, এই দুটাকে ভাগ করলে আমি কি পাবো, জিএস বাই জি ইকুয়াল টু, দেখো উপরে কত, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এস হোল স্কয়ার, এই নিচে কত আসবে, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এস হোল স্কয়ার, সরি আর স্কয়ার, তাহলে কত আসবে, এটুকু আসবে কত, আর স্কয়ার, আর স্কয়ার। এই জিএম এই জিএম কাটা, তাই তুমি এইখান থেকে কত পাবা, জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু কত, আর স্কয়ার বাই আর প্লাস এর এস হোল স্কয়ার। তুমি লাগবে কোনটা, এস উচ্চতার অভিকাশ্য ত্বরণ, তাহলে জি এইচ ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এর এস হোল স্কয়ার ইনটু কত, জি। এটা আমার এস উচ্চতার অভিকাশ্য ত্বরণ, কখন, যখন তোমার কি দেওয়া থাকবে, ভূপৃষ্ঠের অভিকাশ্য ত্বরণের মান দেওয়া থাকবে। ক্লিয়ার, এটা একটু মনে রাখবা। তারপরে এটাকে তুমি আরেকটু মডিফাই করলে এই সূত্রটা আনতে পারবে, এই সূত্রটা মনে রাখবা এই সূত্রটা। ক্লিয়ার, ওকে, বুঝছো? চলো আমরা এই 3টা সূত্র অবশ্যই অবশ্যই মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য প্লাস এমসিকিউ এর জন্য। ওকে, সবাই কি বুঝছো যারা আছো? ওকে, চলো আমরা পরেরটা দেখি। আমরা পৃথিবীর অভ্যন্তরীণে অভিকাশ্য ত্বরণ, পৃথিবীর অভ্যন্তরীণ অভিকাশ্য ত্বরণ বা পৃথিবীর গভীরে কি ধরনের অভিকাশ্য ত্বরণটা হবে। মনে করো পৃথিবীর গভীরে ডি স্থানে অভিকাশ্য ত্বরণটা কেমন, এটা মনে করো একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এই পৃথিবীর ব্যাসার্ধটা কত আমরা জানি আর। এখন আমি একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটু এই গভীরতায় নিয়ে আসছি, কতটুকু গভীর আনছি, এই যে ডি গভীরে নিয়ে এসে পড়ছি, এই গভীরে আমার অভিকাশ্য ত্বরণটা কত সেটা বের করতে হবে। এই অবস্থায় অভিকাশ্য ত্বরণটা আমি ধরলাম কত, ডি, জিডি। এখন এই যে জিডি তে আমার অভিকাশ্য ত্বরণের মানটা কত আমার সেটা লাগবে, কিবা এইটার জন্য সূত্রটা কি, সূত্র হচ্ছে জিডি ইকুয়াল টু কত 1 মাইনাস এ ডি ডিভাইডেড বাই আর ইনটু কত, ইনটু হচ্ছে জি। এই ডিটা কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাবা সেই গভীরে কি আমাদেরকে অভিকাশ্য ত্বরণের মানটা, বুঝতে পারছো? এইখান থেকে যত যাবা, দেখো এখান থেকে যত নিচে যাব আমরা, এই ক্ষেত্রে আমার কি অভিকাশ্য ত্বরণের মানটা কি হইতেছে, এই তত কমতেছে। এখন আমার এখান থেকে একটা মান আসতে পারে, কিভাবে কমে একটু চিন্তা করো। এখন এই দুইটার মান, যে ডির মান বাড়লে, ডির মান বাড়লে আর এর মান কমতেছে, তাহলে দেখো ডির মান বাড়লে আর এর মান কি হবে, কমবে। তাহলে মানে এটা কি আমার সমান হারে কমতেছে না, আমি ডি যত বাড়াবো আর এর মান কি সমান হারে কমবে, এন্ড সমান হারে কমলে তাহলে আমি দেখো এই যে ডি বাই আর এর মানটা 1 মাইনাস ডি, এর মানটা কি আমার কাছে, যত ডি বাড়তেছে এটার মানটা তত কমতেছে, ডি যত বাড়তেছে এইটুকুর মান তত কি হইতেছে, কমতেছে না বাড়তেছে। তত আমার এইটার মান যত বাড়বে এর মানটা তত কি হবে, আমার বেড়ে যাবে। তাহলে আমার এই ডির মান যত বাড়তেছে এই ডি বাই আর এর মান তত বাড়বে, তখন 1 থেকে তত কমবে, কিভাবে কমবে, সমান হারে কমবে। তখন আমরা জি ডি প্রফেশনাল কত অভিকাশ্য ত্বরণ, মানে হচ্ছে কি আমার এইটা ডি এর সমান হবে, সমানুপাতি, আমি যত গভীরে যাব সমান হারে কি করবে, বাড়বে। এখন যদি তুমি চিন্তা করো তাহলে আমি একবার কোথায় নিয়ে যাবো, আমি এটাকে
একটা বস্তুকে আমি কোথায় নিয়ে আসবো, পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসবো। তাহলে কেন্দ্রে নিয়ে আসলে এখন বস্তুটা কোথায় আসছে, এই ডি সমান আর, তাহলে জিডি ইকুয়াল টু 1 মাইনাস এ ডি ইকুয়াল টু আর হয়ে যাবে, তাহলে আর বাই আর ইন্টু কত, এটা হচ্ছে জি। এটা কাটাকাটি করলো 1, তাহলে তুমি 1 মাইনাস 1 ইকুয়াল ইন্টু কত, এটা হচ্ছে জি, তাহলে কত বাবা 0। আমি যে একবার লিখে দিছি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান কত, 0। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য। শুরু করলাম কত, আরে 1 ঘন্টা হয় নাই। কত মিনিট গেছে, আরে দেখো 50 মিনিট গেছে। ওকে, তাহলে আমার এটুকু গেল। আমার এখন আরেকটা সূত্র লাগবে, আরো দুইটা সূত্র আমার এখানে অ্যাড করতে হবে। দেখো হ্যাঁ, দেখো আমরা পৃথিবীর ঘনত্ব দেওয়া থাকে, পৃথিবীর ঘনত্ব পৃথিবীর ঘনত্ব দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কত। আমরা মনে করো এটা একটি পৃথিবী, এই পৃথিবীর আমার একটা, মনে করো পৃথিবীর ব্যাসার্ধটা কত, পৃথিবী হচ্ছে গোলাকৃতির, ব্যাসার্ধ 4। মনে করো পৃথিবীর ঘনত্ব হচ্ছে কত, পৃথিবীর ঘনত্ব ঘনত্ব সেটা হচ্ছে আমার কত, রো। তাহলে আমার এই পৃথিবী দেখতে কেমন, গোলাকৃতির, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা কত সেটা আমার বের করতে হবে। আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা বের করব, তাহলে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা কি পড়ছি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। এখন এখানে তো আমি পৃথিবীর ব্যাসার্ধ জানি, কিন্তু পৃথিবীর ভরটা আমি জানি না, আমি পৃথিবীর ভরটাকে বের করব। পৃথিবী দেখতে গোলাকৃতি, পৃথিবীর আয়তনটা কত হবে, আয়তন, পৃথিবী যেহেতু গোলাকৃতির, গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে আমি আয়তন পাইলাম, এখন যে পৃথিবীর ঘনত্ব দেওয়া আছে আমি ভরটা বের করতে পারি। আমি ভর, আমরা ঘনত্ব সমান কি পড়ছি, আমরা রো ইকুয়াল টু এটা পড়ছি এম বাই বি। যেহেতু আমি ভর বের করব, তাহলে আমি এম ইকুয়াল টু রো বি। তাহলে দেখো, তাহলে আমি এম এর মানটা বসাবো, তাহলে এম এর মান কত, 4/3 কত, 4/3 পাই আর কিউব রো। তাহলে এইটুকু আমরা বর পেয়ে গেলাম, তাহলে আমি এখানে বসাই দেবো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি অভিকর্ষ ত্বরণটা কত পাবা, তাহলে জি ইন্টু আর স্কয়ার ইন্টু কত, এইটার মান বসাও, তাহলে কত পাবা, 4/3 পাই আর কিউব, হ্যাঁ আর স্কয়ার। তাহলে আমরা কত পাবো, 4/3, তাহলে কত পাই আর রো। তাহলে এইটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের আরেকটা সূত্র, মনে রাখবা এটা হচ্ছে আরেকটা সূত্র। ওকে, তাহলে এই যে আরেকটা সূত্র গেল, আমরা এটা একটু মনে রাখি। হ্যাঁ, পরে আসো, আমার আরেকটা সূত্র হবে আনহিক গতির জন্য, আরেকটা হচ্ছে কি আনহিক গতির জন্য। মনে করো এই যে একটা পৃথিবী, এই পৃথিবী আমি একটা বস্তু এই বিষুবীয় অঞ্চলে রাখলাম, এইভাবে বস্তুটা কি করতেছি আমি ঘুরাচ্ছি, এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোথায় নিয়ে আসলাম, মেরু অঞ্চলে নিয়ে আসলাম। এখন এই যে বস্তুটা ঘুরবে তার একটা কি ব্যাগ থাকবে, সেই কৌণিক ব্যাগ আছে, সে কৌণিক ব্যাগ, এই কৌণিক ব্যাগটা কত, সেটা হচ্ছে ওমেগা। যেহেতু আমার এই গ্রহটা কি ঘোরার সময় কত ব্যাগ হচ্ছে, কত কৌণিক ব্যাগ ওমেগা, আমার এই গ্রহটা ঘুরতেছে তার একটা ব্যাসার্ধ আছে আর, তার জন্য আমার এই, মনে করো সে কি একটা, মনে করো এইখানে ঘুরতে চাইছা, এইভাবে বস্তুটা ঘুরতেছে, এই অবস্থানে আমার বস্তুটার ব্যাগ
অভিকর্ষ ত্বরণ কত সেটা আমার লাগবে। মনে করো এইটা আমার কি করতেছে, এই পৃথিবীটাকে একটা নির্দিষ্ট অক্ষ কেন্দ্র করে মনে করো এই ওয়াই অক্ষ বরাবর ল্যামডা কোণে কি করতেছে, অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ওয়াই কত, আমি কত পাবো, এত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ। এত অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের সূত্র কি, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। এইখান থেকে আমার এইখানে ল্যামডাটাকে আমার কি বলা হয়, অক্ষাংশ বলা হয়, অক্ষাংশ বলে, অক্ষাংশ বলা হয়। বুঝতে পারছো? এখন অক্ষাংশ যেহেতু বলা হয়, এই ওমেগাটা কি, এই বস্তুটা যেই বেগে ঘুরতেছে, এই অঞ্চল জুড়ে যেই বেগে ঘুরতেছে সেইটুকু। আর এই আরটা হচ্ছে কি পৃথিবীর আসে কষ্ট কজি, তাহলে আমি এখানে কি পাবো, কজ স্কয়ার। এখন কোথায় কি অবস্থা হবে মনে রাখতে হবে। তাহলে দেখো, যদি আমি ল্যামডার মান 0 ডিগ্রি হয়, যখন আমি ল্যামডার মান 0 ডিগ্রি হয় তখন সেটা কি হবে, বিষুবীয় অঞ্চল হবে। বিষুবীয় অঞ্চলে, অঞ্চলে বস্তুটা কোথায় থাকবে, তখন বিষুবীয় অঞ্চলে থাকবে। আর যখন তখন বিষুবীয় অঞ্চল হইলে তাহলে আমি cos 0 ডিগ্রির মান, তখন সেখানে আমি কি পাবো, তাহলে সেখানে জি ল্যামডা ইকুয়াল আমরা জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos cos কত 0 ডিগ্রি স্কয়ার, 0 ডিগ্রির মান কত 1, তাহলে আমি সেক্ষেত্রে কত পাবো, জি মাইনাস ওমেগা স্কয়ার আর, তাহলে আমি কোথায় পাইলাম, জি ল্যামডা। এটা কি বিষুবীয় অঞ্চলে না, তাহলে এর মানটা কত হবে, এর মান হবে, মান হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে কম। ওকে। আবার যখন ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন বস্তুটা দেখো আমি অক্ষাংশ থেকে একদম খাড়া 90 ডিগ্রিতে থাকবে, এই অবস্থানে যে করবে, তখন আমরা এই বস্তুটা থাকবে কোথায়, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, অঞ্চলে। তাহলে দেখো যেহেতু এটা মেরু অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে তাহলে অভিকর্ষ ত্বরণটা কেমন হবে, কত ডিগ্রি অক্ষাংশে, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কত, কজ স্কয়ার 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত, 0, কস 90 ডিগ্রি মান 0, তাহলে আমি কত, জি ল্যামডা ইকুয়াল টু কত, জি। তাহলে আমি কি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণটা কি হয়, সর্বোচ্চ হয়। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু মনে রাখবা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নগুলো একটু দেখি। এখন তোমরা যা যা পড়াইলাম এগুলোর একটু আনসার করবা, জাস্ট এগুলাই আসবে তোমাদের। দেখো এই প্রশ্নটা, তোমরা যারা ক্লাসে আছো একটু জানাও দেখি বুঝছো কিনা। বলো এটার আনসার কি হবে। দেখো আমার হচ্ছে 2 নাম্বারটা কি বলছে, আমার 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে মেরু অঞ্চলে আমাদের কি, মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম, এইটুকু আমাদের বলছে, কতটুকু কম সেটা একটু জানো। তাহলে দেখো আমার মেরু অঞ্চলে কত বলছে, বিষুবীয় অঞ্চল অপেক্ষায় অভিকর্ষ ত্বরণ
কতটুকু দেখো মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণ কতটুকু কম। এখন আমরা কম কেমনে বের করবো, আমি দুইটা জিনিস পড়াইছি একটু আগে। এটা কোথায় আসছে দেখো, ঢাকা বুট 25 এন্ড সিলেট বুট 23 সালে আসা একটা প্রশ্ন। তাহলে আমার এটা দেখতে হবে, আমার মেরু অঞ্চলে ধরো আমি মেরু অঞ্চলে জি হচ্ছে কত 90 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে আমরা কত পড়ছি একটা অভিকর্ষ ত্বরণের সমান। আর যখন বিষুবীয় অঞ্চল হয় তখন হয়তো 0 ডিগ্রি, তখন আমরা কত পড়ছি জি মাইনাস কত ওমেগা স্কোয়ার আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, এই দুটার মধ্যে পার্থক্য জাস্ট এইটুকু না, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকু, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে পার্থক্যের ক্ষেত্রে কোনটা হবে, তাহলে তাহলে হচ্ছে এ নাম্বারটা। বুঝছো? পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যে গভীরতা এবং উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান তাদের অনুপাত বের করতে বলছে। দেখো এটা আমার কোথায় আসছে, রাজশাহী বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 22। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বুঝছো? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আমরা এখন ধরো আমি এখানে একটা বস্তুটা আছে, এটা একটা পৃথিবী, আমি একটু পৃথিবীটা একটু বড় করে রাখাই, এটা একটা পৃথিবী। আমাকে বলছে পৃথিবীর যে উচ্চতায়, মনে করো আমার পৃথিবী থেকে এই ডি গভীরতায় এবং কি বলছে এবং উচ্চতায় এবং এইখান থেকে উচ্চতায় এদের যে অভিকর্ষ ত্বরণ আছে এই উচ্চতার অনুপাতটা ত্বরণের মান সমান বলছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি এখানে কত জিএস এবং এইখানে যে আমাদের কত জিডি, এই দুইটা সমান। তাহলে যেহেতু তাবাসসুম খ নাম্বারটা, এখন দেখো এটা কেমনে আসছে, আমার এই দুইটার অনুপাতটা কি একটা আমার কি ধ্রুব সংখ্যা। তাহলে আমি কি পড়ছি, তাহলে আমি গভীরতার জন্য আমি সূত্র কি পড়ছি, জিডি 1 মাইনাস এর এইচ ডিভাইডেড বাই আর ইন্টু কত ইন্টু হচ্ছে জি। আরেকটা পড়ছি কত উচ্চতার জন্য, এটা হচ্ছে 1 মাইনাস এর 2h ডিভাইডেড বাই আর ইন্টু কত ইন্টু হচ্ছে জি। এখন যেহেতু শর্ত মতো এই দুইটা সমান, তাহলে আমি কত জি জিডি মাইনাস জিডি ইকুয়াল টু কত জি এস। তাহলে এখানে আমি কি পাবো 1 মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু কত ইন্টু ইন্টু হচ্ছে জি ইকুয়াল টু কত 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে কত জি। তো উভয় পাশ থেকে জি বাদ দাও, তাহলে উভয় পাশ থেকে 1 1 বাদ এবং উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে তুমি কত পাইতেছ আর বাই সরি তাহলে দেখো আমরা এইটুকু লিখতে পারতেছি না, এই তো তাহলে আমরা পাইতেছি এইচ বাই আর ইকুয়াল টু কত 2h বাই আর। ও সরি কই ভুল করলাম, তাহলে আমরা এইটাকে এইভাবে না এইখান দিয়ে করি, হ্যাঁ তাহলে আমরা এটা পড়ছি 1 মাইনাস এস, তাহলে আমি কত পড়ছি এইচ বাই আরে হুম আমরা এখানে কত পাবো 1 মাইনাস এর 2h বাই আর ইন্টু কত ইন্টু হচ্ছে জি। তাহলে আমি যদি এই জি এই জি কাটা এই 1 কাটা, তাহলে মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু 2h বাই আর। এটা দেখো এইভাবে না, এটাকে আমার করতে হবে অন্যটায়। এইটুকু আমরা এই সূত্র দেখো আমরা জি এইচ আমরা জি ডি ইকুয়াল টু আমরা কত 1 মাইনাস আচ্ছা ডি বাই আর। আচ্ছা এইটুকু এই জন্যই তো হচ্ছে না, আমি এইচ লিখে দিচ্ছি।
এটা হচ্ছে আমার ডি হবে, আমার ডি। আর জি এইচ ইকুয়াল টু কত, 1 মাইনাস এ 2h বাই কত আর ইন্টু জি ইন্টু কত জি। দেখো আমার এই দুইটাকে সমান বলছে না, যেহেতু আমার জিডি ইকুয়াল টু জিএইচ, তাহলে আমার জিডির মান কত, 1 মাইনাস এ ডি বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে জি। আর এখানে কত, 1 মাইনাস এ 2h ডিভাইডেড বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে জি। এই যে কাটা, এই 1 কাটা, এই মাইনাস কাটা, তাহলে আমার থাকতেছে কত, ডি বাই আর ইকুয়াল টু কত, 2h বাই কত আর। এই 2 কাটা, আমার কি কার অনুপাত চাইছে, গভীরতা মানে ডি বাই এইচ এর অনুপাত। তাহলে আমি দেখো এই এইচটাকে এই পাশে নিয়ে এসে পড়ো, ডি বাই এইচ ইকুয়াল টু কত, 2/1। তাহলে অনুপাত কত আসছে, ডি ইস টু এইচ ইকুয়াল টু কত, 2:1। এটা হবে আনসার। তাহলে দেখো এটা আমার কোথায় আছে, খ নাম্বারে আছে। এটা আমার খ নাম্বার আছে, সরি আমার একটু সময় লেগে গেছে। আশা করি এটা বুঝছো। দেখো পরের প্রশ্নটা, এই পরের প্রশ্ন বলছে, এটা আমার কোথায় আসছে, বরিশাল বোর্ড, এন্ড প্রশ্ন নাম্বার 12। আনহিক গতির জন্য অভিকাশ্য ত্বরণের মান, আনহিক গতির জন্য অভিকাশ্য ত্বরণের মান কেমন হয়। এই প্রশ্নটার উত্তর করো। ওকে, রিয়া বলছো 12 বি। হ্যাঁ দেখো, আমরা 45 ডিগ্রি অক্ষাংশে আমরা কি করি, এর মানটা ধরি, আমি আদর্শ মান ধরি। আমরা এই যে এখানে যে ধরি 45 ডিগ্রি অংশে অভিকাশ্য ত্বরণের আদর্শ মান হিসেবে ধরা হয়, আদর্শ মান কোথায়, সমুদ্রের পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে। জি এর মানটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা আদর্শ মান ধরি। কিন্তু আমরা একটু আগে কি দেখলাম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি না, মেরু অঞ্চলে আমি কি অভিকাশ্য ত্বরণটা কত, ও জি অভিকাশ্য ত্বরণের সমান, তাই না। এবং বিষুবী অঞ্চলে কি হয়, বিষুবী অঞ্চলে সবচেয়ে কম হয় এইটা। তাহলে আমার আনসার কোনটা হবে, আনসার হচ্ছে বি নাম্বার। তাহলে আমার এখন, তাহলে আমার আনসারটা কত আসবে, আনসারটা হচ্ছে, তাহলে আনসার হবে কোনটা, 2 আর 3। এই শেষ করে দেব। এই যে একটা প্রশ্ন আসছে, যে বলছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকাশ্য ত্বরণ এর পরিবর্তিত লেখচিত্রের সাহায্য প্রকাশ করো এবং নিচের কোনটি হবে। দেখো আমার পৃথিবীর কেন্দ্র থেকে এটার অভিকাশ্য ত্বরণের চিত্র, তাহলে আমি একটা বস্তুকে আমি পৃথিবীর কেন্দ্র থেকে নিব, এখান থেকে নিব। এখন আমি এটা গ্রাফটা নিই, মনে করো এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র একদম কেন্দ্রে ব্যাসার্ধটা কত, এটা হচ্ছে আর, বা এটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে অভিকাশ্য ত্বরণ। এখন ধরো যখন আমি একটা বস্তু কেন্দ্র থেকে আমি জি ডি ইকুয়াল টু কত, 1 মাইনাস এ ডি বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে জি। আমার এর মান যত বাড়তে থাকবে, এর মান যত কমবে, এই জির মান তত কি হবে, বাড়বে। কিভাবে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। তো সমানুপাতিক হারে মানে কি, পৃথিবীর কেন্দ্র যদি ব্যাসার্ধ যদি আমার এই পর্যন্ত হয়, তো সে কি করবে, সমানভাবে বাড়বে। মনে করো কতটুক, জি এর সমান এটুকু বাড়বে। এবং আমরা জি ডি ইকুয়াল টু কত পড়ছি, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। আমি আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখতে পারি, আমি আর প্লাস এইচ হোল স্কোয়ার। যত যাবো তত কি বর্গের অনুসারে বাড়বে। তাহলে আমার এটা কি পরাবৃত্তিক গ্রাফ অনুসারে, এটার গ্রাফটা কেমন নির্দেশ করবে, এইভাবে কমবে, এটা এভাবে কমবে। এইটা হচ্ছে আমাদের আর, আর এইটুকু হচ্ছে আমার কি সমান হারে কমতে থাকে। তাহলে এটা আমার যেখানে আছে সেটা আনসার। আমার এই যে দেখো
আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে এইটা। আমার আনসার হচ্ছে এইটা, বুঝছো? এই নাম্বারটা, আচ্ছা আনসার হচ্ছে এটা। এই খ নাম্বারটা হবে না, খ নাম্বারটা তীর চিহ্ন দেখো কোথায় আছে, এই যে তীর চিহ্ন, এটা কি সমান? পৃথিবীর কেন্দ্রে যেখানে যাও সমান না, আনসার কোনটা আছে? এইটুকু। দেখো পরের প্রশ্ন, এটা বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে অভিকর্ষ ত্বরণের মান, পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের লেখচিত্র করি। এটা একটু আনসার করো। এটা আমার কোথায় আসছে? যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড 17। এই বুঝছো সবাই? ওকে, 16 খ নাম্বারটা বলছে, দেখো পৃথিবীর কেন্দ্র হতে, দেখো পৃথিবীর কেন্দ্র হতে যত আমি গভীরে যাব, যত গভীরতায় যাব তত আমার কি উচ্চ এই অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে? বাড়বে না কমবে? মনে করো এটা হচ্ছে আমার একদম পৃষ্ঠে একটা বস্তু এখানে আছে, আমি কি পড়ছি? জি ডি, আমি এখন এইখানে গভীরতাটা উচ্চতা দ্বারা বুঝাইতেছে, বুঝছো? এইচ বুঝাইতেছে, 1 - এর এইচ বাই আর ইন্টু কত, ইন্টু হচ্ছে জি। আমার এই পৃষ্ঠে জির মানটা কি সবচেয়ে বেশি? দেখো জির মান কি সবচেয়ে বেশি, আমি যত গভীরে যাব এর মানটা কি তত বাড়বে, এর মান যত বাড়বে আমার এর মান তাহলে কি তত হচ্ছে আমাদের কি এটার মানটা বাড়ার সাথে সাথে কি কমবে, অনুপাত কমবে, সমানুপাতে হবে। তাহলে আমার এটা কি একদম পৃষ্ঠে, একদম পৃষ্ঠে মনে করো আমার এইখানে আছে, এটা হচ্ছে আমার পৃষ্ঠ, বুঝছো? পৃষ্ঠে যেহেতু আছে যত আমি গভীরে যাব এর মানটা কি তত কি অভিকর্ষ ত্বরণের মানটা কমবে, কিভাবে কমবে? সমানুপাতিক হারে কমবে, সমানুপাতিক হারে কমবে। আর যদি আমার কি কেন্দ্র হতে যায় তখন আমি কি অভিকর্ষ ত্বরণের মানটা বাড়বে, এরকম। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এ নাম্বারটা, বুঝছো? দেখো পরের প্রশ্ন, এটা আচ্ছা এটা পরে পড়াবো নি। দেখো এটা বল, এটা আমার 20 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 25 সালে আসা প্রশ্ন। কি বলছে? পৃথিবীর মেরু অঞ্চল অভিকর্ষ ত্বরণের মান বেশি, কারণ, কারণটা বলছে। সবাই বি নাম্বার কেন বলতেছো? 16 নাম্বারটা, ও সরি এটা বি না, এটা হচ্ছে গ নাম্বার হবে, সরি। এটার আনসার হচ্ছে এইটুকু, এটা, এটা, এটা হচ্ছে যখন পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাবে, সরি এটা ভুল লিখছি। দেখো এই 20 নাম্বারটা কি বলছে? পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি, পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি, এর কারণটাকে আমি একটু পড়াই দিচ্ছি, বলো কেন? ওকে, কি বলছে? উচ্চতা তারতম্যের জন্য, অক্ষাংশের জন্য, আহ্নিক গতির জন্য আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু আমরা কত পারছি?
gm ডিভাইডেড বাই আর স্কয়ার। আমাদের মেরু অঞ্চলে আর এর মানটা কি থাকে? কম থাকে। যেহেতু আর এর মান কম, তাহলে আমি কি জি এর মানটা বেশি, এটা আমার সত্য। এটা আমার সত্য। এবং কি আমি কি বলছি, মেরু অঞ্চলে ল্যামডার মান কত? 90 ডিগ্রি। যেহেতু ল্যামডার মান 90 ডিগ্রি, তাহলে জি ল্যামডা ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কয়ার আর হোল স্কয়ার ল্যামডা। তাহলে আমার এই যে দেখো cos 90 ডিগ্রি, তাহলে এর জন্য আমার কি বেশি হয়? তাহলে আনহিক গতিটা হচ্ছে কি আমার কৌণিক বেগের জন্য, এখানে ঘুরতেছে কতটুকু সেইটুকু। তাহলে আমার কি এই গতির জন্য হয় আমাদের, বুঝছো? আমার এটা হচ্ছে তিনোটাই। এই যে দেখো আমার 21 নাম্বার এমসিকিউ। দেখো আমার কি বলছে, আমাকে বলছে 80 কেজি বরের একটি বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিতে হলে ওজন কত হবে? কোথায় থেকে বলছে? এ থেকে আমার বি বিন্দুতে নিবা। আমার এটা কি পৃথিবীর পৃষ্ঠ না? আর দেখো এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি গভীরতায় নিব, কতটুকু গভীরে নিব? এই দেখো r/2 গভীরতায় নিব। তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কত সেটা আমরা বের করব। আমরা জি ডি ইকুয়াল টু আমরা কত পড়ছি? 1 মাইনাস এ ডি বাই আর ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের জি, এটা আমরা জানি। তাহলে এখন দেখো, তাহলে 1 মাইনাস কতটুকু উচ্চতায় নেওয়া হইতেছে? r/2 গভীরে। তাহলে আমি কত? r/2 নিচে কত? আর এই আর কাটো, ইন্টু কত? ইন্টু হচ্ছে জি। তাহলে আমরা এইখানে পাবো কত? 1 মাইনাস 1/2 ইন্টু হচ্ছে জি। তাহলে আমরা কত পাইতেছো? হাফ। তাহলে g/2 আমার এই গভীরতা পাইতেছে। আমার এইখান থেকে এখানে আমি অভিকর্ষ ত্বরণটা কত পাইছি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে ওজন, আমরা ওজন সমান কি পড়ছি? ওজন সমান পড়ছি এম জি। এখানে ওজনটা কত? তাহলে ওজন হবে এম এর মানটা কত বইলা দিছে না? 80 ইন্টু 80 ইন্টু জি কত? আমরা জি মান কত? g/2। তাহলে আমি কাটাকাটি করলে আমি কত? 40 জি পাবো। তাহলে আমি 40 জির মান কত? 40 ইন্টু 9.8। তাহলে এটার মান কত আসবে সেটা একটু কমেন্টে জানাও, যে 40 ইন্টু 9.8। তাহলে আমি একটা যদি শূন্য গুণ করে দেই, আমি 10টা শূন্য দ্বারা আমি কি হয়ে যাবে এটা? তাহলে 4 ইন্টু 9.8। তাহলে 3 8 4টা 32, 4 নং 36, তাহলে 39। তাহলে সরি, তাহলে আমরা এটা হচ্ছে 39 এত নিউটন। তাহলে ওজন কত পাইলা? এই ওজনটা আসবে এইটুকু। আমরা প্রাবল্য পড়াই নেই, তার জন্য প্রাবল্যটা আমরা পরে দেখাবো। এটা বুঝছো সবাই? আমার এখান থেকে বলছে পৃথিবীর এ থেকে আমি বি তে নিচ্ছি, আবার যদি আমার কি বলতো এ থেকে সি তে নিব, সেখানে ওজন কত আসবে? তো সেটার জন্য ওজন তুমি বের করতে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো এখানে বলছে, আমার বলছে পৃথিবীর পৃষ্ঠে 30 কেজি বড় একটি বস্তুর ওজন চাঁদের পৃষ্ঠের কত হবে? আমি চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত? 1/6। ক্লিয়ার? ওজনটা বের করতে হবে। আমি ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি? ডব্লিউ ইকুয়াল টু পড়ছি এম জি। আমার এম জিটা বলছি, আমার এম দেওয়া আছে। আমি চাঁদের পৃষ্ঠের ওজনটা কত আমার সেটা লাগবে। ক্লিয়ার? তাহলে আমি চাঁদের পৃষ্ঠের ওজনটা আমি এম মুন ইকুয়াল টু কত? এম জি মুন। এখন আমি জির মানটা বলে দিছে, দেখো আমার জির মান বলছে পৃথিবীর কত? 6। তাহলে জি মুন ইকুয়াল টু কত? 1/6 জি, পৃথিবীর 1/6 অংশ। এখন আমার এদের অনুপাতটা কত সেটা আমার বের করা লাগবে। তাহলে এখন দেখো, বুঝছো? এখন আমরা কি লিখবো? আমরা ডব্লিউ, আমরা কত পড়ছি? ডব্লিউ ডব্লিউ এম ডিভাইডেড বাই ডব্লিউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? হচ্ছে এম 1/6 জি। নিচে কত আসবে?
এম জি, এই জি এম এম কাটা, তাহলে আমি কত পাইতেছো এখানে ডব্লিউ মুন ডিভাইডেড বাই পৃথিবীর ওজন ইকুয়াল টু কত 1/6। তাহলে আমরা কত লিখতে পারি ডব্লিউ মুন ইকুয়াল টু কত W/6। এখন আমি ডব্লিউ সমান কত পড়ছি mg, m এর মান কত 30 ইন্টু 9.8। এই যে একটা শূন্য মানে এটা 10 গুণ, তাহলে 10 গুণ করলে শূন্য জন আমি কি করতে পারি দশমিক তুলে দিতে পারি 3 ইন্টু 9.8, সরি 98 ইন্টু কত 9, 9। তাহলে আমি যদি গুণ করি 3 আর কত 24, 3 নং 27 আর 2 কত 29, 29 তাহলে 29 ভাগ হচ্ছে 6, তাহলে হচ্ছে 294 ভাগ হচ্ছে 6, 400 কত 24, 424 আর থাকে 5, 5 নং 54 তাহলে কত 49। তাহলে পৃথিবীর ওজনটা কত অর্থাৎ চাঁদের ওজন হচ্ছে 49 নিউটন। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝছো। দেখো আমরা কত অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয় 45 ডিগ্রি। আর আজকে হচ্ছে